তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। শিক্ষা ছড়িয়ে পড়ুক ভেদাভেদ শূন্য করে, এ বেলা নাই বা জুটুক, ও বেলা জুটতে পারে। বিপ্লব আসছে দেখো নারী, তুমি পিছিয়ে জানি, জ্বলে ওঠো নিজের আলোয়, মুছে দাও দুঃখ গ্লানি। এভাবে আর থেকো না হাহাকার জড়িয়ে বুকে, আমি হাত বাড়িয়ে আছি, সাড়া দাও আমার ডাকে। আমি হাত বাড়িয়ে আছি, সাড়া দাও আমার ডাকে। কি ডেঞ্জারাস মহিলা! পুলিশের হাতে মেয়ে মানুষ মারা গেলে দেখে হইচই পড়ে গেল, কিন্তু আসল সত্যটা বললো না। চাপে করে আমাকেই সাসপেন্ড হতে হলো, আর সেটা ম্যানেজ করার জন্য আমাকেই পয়সা খরচ করতে হলো। স্যার সেই সমস্ত ঝামেলা তো অনেক দিন হলো চুকে বুকে গেছে, নতুন করে আবার কি হলো স্যার? ওগুলো সব পঙ্গপালের ঝাঁক, একটা মূল্যে 10টা গজায়। মনে আছে পুষ্পবতীর বাড়ির কাছে আমরা যখন এনকাউন্টারে গিয়েছিলাম, তখন ওখান থেকে একটা পালিয়ে গিয়েছিল, যেটাকে আজও ধরা যায়নি। দাদা, গুলি বন্ধ, দুটোই শেষ। গুলি আমার কাছে বৃষ্টি নেই, আমি ওদের দেখছি। তুই পালা যা। না দাদা, অজয় সময় নষ্ট করিস না, আমি তোমার ছেড়ে যাবো না দাদা। অজয় বিপ্লবের তো হয়, পালা তুই দাদা, পালা। স্যার আমার মনে হয় ওটা পালিয়ে, মানে চোখের সামনে দুটো লাশ পটাপট পড়ে গেল, তারপরে কেউ স্যার এই দেশে থাকে? পালাইনি। মেঠু ইঁদুরের মতো গর্তে ঢুকে আছে, গন্ধে গন্ধে ঠিক বেরিয়ে আসবে। আর এই ভয়টাই পাচ্ছেন আমাদের এসপি সাহেব। স্যার কিছু মনে করবেন না, একটু ঝেড়ে কাটবেন, আমি না কিচ্ছু বুঝতে পারছি না। অখিলেশ মরেছে বলে ভেবো না যে বিপ্লবীরা ঝাড়ে বংশে নির্বংশ হয়ে গেছে। ওরা তলে তলে আবারও জোট বাঁধছে। সে কি, আমাকে তো মাঝে মাঝে অনেক রাত করে বাসায় ফিরতে হয়। আচ্ছা স্যার, সেদিন রাতে এনকাউন্টারের সময় যে আমি ছিলাম, এটা ওরা কি জানে স্যার? না, জানার তো কোনো দরকার নেই। এবার ওদের লিডারকে জানো? নয়নতারা গ্রামের সোমনাথ বদ্দির ছেলে সুবিমল বদ্দি। সুবিমল? হ্যাঁ নয় হ্যাঁ, কলকাতা থেকে মেদিনীপুর হিজলি জেলে নেওয়ার সময়ও পালিয়েছে। যাক বাবা, ওই সেদিন যখন বৌদ্ধের বাড়িতে তল্লাশি চলছিল না, আমি খুব একটা বাড়াবাড়ি করিনি। কি বলতে যাচ্ছ তুমি? টার্গেট আমি একা হব? না না, মানে তাতেও আমার কোনো ভয় নেই। টার্গেট আমি একাই হই আর যাই হই, এই বান্দা তাতেও ভয় পায় না। হাতে যদি রিভলভার থাকে, ওরকম 10টা সুবিমলকে আমি টক্কর দিতে পারি। কিন্তু সমস্যা হচ্ছে একটা, আমি ওকে চিনব কি করে? আমার যখন পোস্টিং হয় তখন সুবিমল ছিল কলকাতায়। এখন কি হবে স্যার? সেটাই তো ভাবছি। সুবিমল এদিকেই এসেছে, তলে তলে দল পাকাচ্ছে। এসপি সাহেব সব খবরই দিলেন, কিন্তু তাকে দেখতে কেমন সেটা উনি বলতে পারলেন না। অথচ সুবিমলের বিরুদ্ধে হুলিয়া জারি হচ্ছে। স্যার ওসব গুলিয়া টুলিয়া দিয়ে হবে না স্যার, ও কি আর নিজে এসে সারেন্ডার করবে নাকি স্যার? তার চেয়ে বলুন স্যার, এই যে থানার ওই সিকিউরিটিটা একটু বাড়িয়ে দেন স্যার। কথায় আছে না, চাচা আপন প্রাণ বাঁচা। আরে প্রাণে এত ভয় নিয়ে পুলিশের চাকরি করেন কি করে? ওরি কি আর সাধে স্যার? ওরি তো স্যার পেটের দায়, এখন তো দেখছি সেটাই প্রাণের দায় হয়ে দাঁড়াচ্ছে স্যার। স্যার আমি যতটুকু শুনেছি, সুবিমল খুব সাংঘাতিক স্যার।
ওকে ধরাটা কি স্যার এত সহজ হবে স্যার? কিন্তু ধরতে তো হবেই। সরকার বাহাদুর আমাদের এই জন্য মাইনে দেন, ইনাম দেন। আমি অবশ্য একটা সূত্র পেয়েছি। এই ধরনের বিপ্লবীরা মায়ের পাঁচ হওয়ার জন্য একবার হলেও আসে। এটা পাঁচ কান করা যাবে না। চুপচাপ সোমনাথ দর্জির বাড়ির আশপাশটায় চিলের মতো নজর রাখে। ঠিক বলেছেন স্যার, কিন্তু স্যার ওই নজরটা রাখবে কে বলেন স্যার? আগে ওই কেষ্ট ছিল, ওই পুষ্পবতীর বাড়িতে ডিউটি দিত। আপনি তো তাকে স্যার একটা পয়সাও দেননি স্যার। এখন ওই সাপ ঘোপ মশার কামড় খেয়ে কেউ ডিউটি দিবে স্যার? সেটা তো আমিও বোঝানোর চেষ্টা করলাম বড় সাহেবকে। বললাম হাতে পোস্ট নেই, কেউ চোরের কাজ করতে চায় না। তার কিছুতেই শুনলেন না। উল্টো আমাকে হুমকি ধমকি দেওয়া শুরু করলো। বললো এবার সুবিমল গ্রামে এসে যদি হাত ফসকে যায় তাহলে শুধু আমাকে না, এ থানার সবগুলোকে একদম বদলি করে দেবে বাবা সুন্দরবনে। বুঝেছো? হ্যাঁ বাবা, বুঝেছি স্যার। আমি আমি স্যার আপনার জন্য ওই যে জলটা নিয়ে আসি স্যার, লেবু জল না, পুরো লেবু দিয়ে, পুরো একটা জল। আপনার নারীর গতি বেশ চঞ্চল জমিদার বাবু। অতিরিক্ত চিন্তা বা উত্তেজনা একেবারে ঠিক নয়। আমি ওষুধ দিয়ে যাচ্ছি, আর প্রতিদিন একটু করে প্রাতঃভ্রমণ করলে বেশ উপকার পাবে। বেশ, বসো। তা তুমি যখন বিধান দিচ্ছ, তোমার পরামর্শ মতো চলার চেষ্টা করব। তোমাকে এমন দেখাচ্ছে কেন? আমার না হয় বয়স হয়েছে, তাই ব্যাধি ধরেছে। তোমাকে এত শুকনো ক্লান্ত দেখাচ্ছে কেন? কোনো অসুখ বিসুখ ধরেনি তো? জি না, তবে আপনি ঠিকই ধরেছেন, আমি বড্ড ক্লান্ত। বিনা কারণে মানুষ ক্লান্ত হয় না। তুমি কবিরাজ, তারপরও বলছি শরীরটাকে অবহেলা করো না। আপনি আমাকে স্নেহ করেন তাই এতটা বিচলিত হচ্ছেন। আমার অসুখ করেনি, আপনি এতটা বিচলিত হবেন না। আসলে গ্রামে মহামারী মোকাবেলা করতে গিয়ে বাড়ি বাড়ি ঘুরে বেড়াতে হয়েছে। গত কয়েকদিন ধরে উদয়াস্ত পরিশ্রম করেছি, আর রোগীদের বাড়িতে না গেলে তো অনেক লোক মারা যেতে পারত। আসলে কি জানো কবিরাজ, আমাদের অশিক্ষা আর কুসংস্কারই এর জন্য দায়ী। আপনিও তো দেশের মানুষের জন্য কম করলেন না। আপনি এগিয়ে না এলে এই মহামারীর প্রতিকার করা যেত না। যখন শুনলাম দেশে মহামারী লেগেছে, তখন আর চুপ করে থাকতে পারলাম না। এই দেশের মানুষ আমার প্রজা। দেখো, আমি যতই ঢাকায় থাকি, কিন্তু আমার জন্মভিটা তো এটাই। জমিদার শঙ্করদেব যতটা সম্ভব আমৃত্যু প্রজাদের জন্য করে যাবে। এই বিবেচনা, এই মূল্যবোধ শুধু আপনারই আছে জমিদার বাবু, সবার তো এটা থাকে না। মহামারীতে গ্রামের মানুষগুলো শেয়াল কুকুরের মতো মরছিল, ওরা সামাল দিতে পারছিল না। রোগীর পোশাক, বিছানাপত্র, চাদর এগুলো থেকে দ্রুত রোগ ছড়াচ্ছিল, কিন্তু কেউ শুনছিল না। আমি গ্রামে ধুতি, কম্বল, শাড়ি দেওয়ার পর আর কোনো সমস্যা নাই তো? না, তবে জানি না মেজ মল্লিক আবার নতুন কি পেঁয়াজ করবে। ওর মতো দু পয়সার জমিদারকে আমি বুঝে নেব। মোহর, তুমি কিছুদিন বিশ্রাম নাও। মনে হচ্ছে তাই করতে হবে। এ কদিন শরীরের ওপর দিয়ে অনেক অত্যাচার গেছে। ঠিকমতো খেতে ঘুমোতে পারিনি বলে কদিন ধরে শুলের ব্যথাটাও চাগা দিচ্ছে। সে কি? সেটা তো ভালো কথা না। নিজের শরীরের দিকে নজর রেখো। আর এখনো মহামারী নির্মূল হয়নি। তুমি অসুস্থ হয়ে পড়লে এই রোগীদের দেখবে কে? আরে এই সাত গায়ে তোমরা দুই দোসরই হচ্ছে ভরসা। এরা তো অথই জলে পড়ে যাবে। শুল ব্যথা মাঝখানে এমন বেড়েছিল যে রাতে ঘুমোতে পারিনি, সারা রাত ছটফট করেছি। বেশিরভাগ সময় তো কবরেজি ঘরেই কাটায়। পাছে পেয়ারা বিবি যেন বুঝতে পারে, সেজন্য রাতেও ওই কবরেজি ঘরেই ঘুমায়। আরে তাকে না হয় এড়িয়ে গেলে, কিন্তু শরীরটাকে কিভাবে বসে আনবে সেটা ভেবেছ? শুল ব্যথা সারানোর কোনো বিধান তোমার শাস্ত্রে নেই? আছে,
তবে আমার তৈরির ভুলে বোধহয় তেমন একটা কাজ হচ্ছে না। তবে আমার বিশ্বাস আছে জমিদার বাবু, আমি শীঘ্রই এটা আবিষ্কার করে ফেলব। তাহলে সমস্যা কোথায়? সমস্যাটা হচ্ছে অনুমানে, মানে কার সঙ্গে কতটা মিশিয়ে নিলে তবেই যথার্থ ওষুধ তৈরি হবে, সেটাই ঠিক বুঝে উঠতে পারছি না। তবে আস্তে আস্তে কাজ শুরু করেছি এবং প্রয়োগও শুরু করেছি। আশা করি সফল হব। আর এটা হলে শুধু আমি না, অনেক মানুষ উপকৃত হবে। বেশ, তুমি তোমার পরীক্ষা চালিয়ে যাও। আর এ ব্যাপারে অর্থ সাহায্যের যদি প্রয়োজন হয় আমাকে জানিও। আর হ্যাঁ, গ্রামে সাম্প্রদায়িক অশান্তি বাঁধানোর একটা চক্রান্ত চলছে, চোখ কান খোলা রেখো। আমি আমার জমিদারিতে কোনো অশান্তি চাই না। জি, আমি তাহলে এখন আসি জমিদার বাবু। আচ্ছা, ওই সাবধানে থেকো আর শরীরের দিকে একটু নজর রেখো। জি, আর আপনার ওষুধটা আমি তৈরি করে আপনার নায়েবের হাতে দিয়ে যাব। বুঝলেন সুলেমান সাহেব, এই চাপটা কিন্তু ঘুরে আমাদের উপরেই পড়বে। আরে দেখুন না, দু একদিনের মধ্যে অর্ডার এলো বলে এখন থেকে ছোট ছোট বিপ্লবী ধরবে। আপনার গ্রামেও নাকি একটা ছেলে আছে শুনলাম। কি ব্যাপার মিয়া সাহেব, কি এত ভাবছে? আরে তখন থেকে আমি শুধু বকে চলেছি। না না, সেরকম কিছু ভাবছিলাম না, শুধু মনে মনে মেলাবার চেষ্টা করছিলাম ওরা আসলে পালিয়ে কোথায় যেতে পারে। সে মেদিনীপুর থেকে কি ঢাকা আসতে পারে? ওরাও নিশ্চয়ই জানে চারিদিকে কড়া নজরদারির ব্যবস্থা রয়েছে। আরে ওরা হচ্ছে কেউটের জাত, ভয় ডর বলে কিছু আছে নাকি? যতই স্টেশনে স্টিমার ঘাটে পাহারা বসান, ওরা যদি এখানে ঢুকতে চায় ঠিকই ঢুকে পড়বে। কিন্তু চাইবে কেন? পূর্ব বাংলায় কি বিপ্লবীদের অভাব রয়েছে? চট্টগ্রামে যা হওয়ার হয়েছে, এখন পুলিশ অনেক সতর্ক। ওই যে শুনলাম আপনাদের গ্রামের একটা ছেলে। কে? সুবিমল? হ্যাঁ হ্যাঁ, সুবিমল। তো ও তো আসতেই পারে। অনুশীলন সমিতির শেকড়টা কতদূর ছড়িয়েছে আপনি জানেন? আপনি চেনেন নাকি সুবিমলকে? হ্যাঁ, চিনি, মানে একই গায়ের ছেলে। আমার ছোট ভাইয়ের সাথে পাঠশালায় পড়তো। শুনুন সুলেমান সাহেব, বড় কর্তা যদি এ ব্যাপারে আপনাকে কিছু জিজ্ঞাসা করে, আপনি কিন্তু কিচ্ছু বলবেন না, একেবারে মুখে তালা দিয়ে থাকবেন। না হলে আপনাকেই দৌড় করাবে সুবিমলের পিছনে। ওদের বিরুদ্ধে দেখা মাত্রই গুলির অর্ডার বেরিয়েছে জানেন তো? কিন্তু পরে যদি জানাজানি হয়? দেখুন, সুবিমলটা গুলি খেয়ে মরলো না ধরা পড়লো, এটা নিয়ে কিন্তু কেউ মাথা ঘামাবে না। অবশ্য মোটা টাকা পুরস্কার এবং চাকরির প্রমোশনের ব্যাপার আছে যদি কেউ সুবিমলকে মারতে পারে। ভেবে দেখুন আপনি কি করবেন। আমি আজ উঠি, কাল আমার মর্নিং ডিউটি। আসি মেয়ে সাহেব। আচ্ছা, ঠিক। আপনি চেনেন নাকি সুবিমলকে? শুনুন সুলেমান সাহেব, বড় কর্তা যদি এ ব্যাপারে আপনাকে কিছু জিজ্ঞাসা করে, আপনি কিন্তু কিচ্ছু বলবেন না, একেবারে মুখে তালা দিয়ে থাকবেন। না হলে আপনাকে দৌড় করাবে সুবিমলের পিছনে। শোনো না, লবণ ফুরিয়ে গেছে, তোমাকে একটু দোকানে যেতে হবে। সকালে বলতে ভুলে গেছি। এখন যেতে পারবো না, অনেক খাটাখাটনি করে এসেছি, এখন পারবো না। বেশ, যেও না। তাহলে কালকে লবণ ছাড়ে রান্না করব। কেন খাবো? কেন খাবো? কারে গিয়ে টাকা রোজগার করি এই আলুনি খাওয়ার জন্য? তুমি না আনলে আমি কোত্থেকে আনবো? আমি কি বেহা মেয়ে মানুষের মতো রাস্তা বাজারে যাব? আগে বলনি কেন? আমি কোনো কথা শুনতে চাই না। কাল যদি সকালে তরকারিতে লবণ না থাকে, তাহলে বলে রাখছি, তোমার একদিন কি আমার একদিন। আচ্ছা, তোমার কি হয়েছে বলো তো? বাড়িতে ফিরে আসার পর থেকে দেখছি কেমন ঘুম মেরে আছো, কথা কথা মেজাজ খারাপ করছো। অফিসে কি খুব কাজের চাপ? তাহলে তোমার কি দরকার? আমার কোনো দরকার নেই, তবে আমি জানি তোমার মেজাজ কেন খারাপ। তোমার সোমনাথ চাচার ছেলের সুবিমলের জন্য তো। সুবিমল? কে বললো তোমাকে? ও, দরজার আড়ালে দাঁড়িয়ে আমাদের কথা শুনছিলে বুঝি? বেহুদা মেয়ে ছেলে কথাকার। আচ্ছা, আমার উপরে কেন মেজাজ খারাপ করছো? একদিন তো সোমনাথ চাচা এসেছিল তার ছেলেটাকে ছাড়ানোর জন্য, তুমি তো তাকে ফিরিয়ে দিলে, আর এখনো তো ভেবে মরছো কেন? সে বোঝার বুদ্ধি কি তোমার মগজে আছে? শোনো,
জেলে থাকলে না হয় আজ অথবা কাল ছাড়া পাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু জেল পালানো কয়েদি ধরা পড়লে বেঁচে থাকার সম্ভাবনাটাই থাকে না। তাহলে তো ভাবছো কেন, মরে যাক। এরকম তো রোজ কতজনই মরছে। তাছাড়া নয়নতারা গ্রামের সাথে তোমার কোনো সম্পর্ক নেই। কে বাঁচলো না মরলো তাদের তোমার কি আসে যায়? আমার কি, যে সুবিমলকে ছোট থেকে বড় হতে দেখেছি, আমার সুলতানের সঙ্গে একসাথে পাঠশালায় পড়াশোনা করতো, ঘরের দাওয়ায় বসে গল্প করতো, সে আমাকে সুলেমান দাদা বলে ডাকতো, সেই ছেলেটার বুক যদি বুলেটে এফোরে হয়ে যায়, আমার কিছু যায় আসবে না তাতে? তুমি যার নুন খাও, যার চাকরি করো, তার সাথে বেইমানি করবে? তার চেয়ে বরং পারলে কি বলো, পারলে কি মেরে দাও, ইনাম পাবে, প্রমোশন হবে। চুপ, একদম চুপ, বেহুদা মেয়ে ছেলে কোথাকার। আর একটা কথা বললে তোমার গলা টিপে আমি মেরে ফেলবো। আমার খুব ভয় করছে ভাইজান, এইটুকু দুধে শিশু করে কিভাবে কাটাছেড়া করবে। আচ্ছা, আব্বাকে পারতো না সুস্থ করে তুলতে? বড় ভাইজানের ছেলেকে তো শ্বশুরকে তেল মালিশ করে ঠিক করে দিয়েছে, কিন্তু আমার বেলায় আব্বা পারলে কি করতো না? তুই তো জানিস যে আব্বা এসব কাটাছেড়ার কাজ করে না। আচ্ছা বলতো, তুই ঘাবড়াচ্ছিস কেন? সাহেবই ডাক্তার অপারেশন করবে, ওরা দুটো লাশটাও কেটে একসাথে জোড়া দিয়ে দিতে পারে। আমার ছেলেটা তো লাশ নয় ভাইজান। আহা, ওটা তো কথার কথা বলেছি, তোর কোনো চিন্তা নেই। দেখবি তো ছেলের ঠোঁট এমন ভাবে জোড়া দিয়েছে যে বোঝাই যাবে না ওখানে একটা ফাঁক ছিল। আমি যে কি করে ওকে সামলাবো বুঝতে পারছি না। আচ্ছা, যদি কাটা জায়গা থেকে রক্ত বন্ধ না হয়, যদি অপারেশনের পর ওই জায়গাটা ঠিকমতো পরিষ্কার করতে না পারি, তাহলে তো জায়গাটা বিষিয়ে যাবে। তুই যত ভাববি তোর মধ্যে তত খারাপ চিন্তা এসে ভিড় করবে। আমরা তো আছি না কি, আমরা তোকে সাহায্য করব। আর তেমন যদি হয় তাহলে আমরা ড্রেসিং এর জন্য তোকে হাসপাতালে নিয়ে যাব। আগে দেখ ডাক্তার প্যাট্রিক কি বলে। আগে থেকে যত উল্টো পাল্টা নিয়ে ভেবে আছিস, তাই না? এমন তো হতে পারে যে অপারেশনের পর তোকে ছেলে নিয়ে কয়েকদিন হাসপাতালে থাকতে হবে। ওরে বাবা, ওখানে বেশি দিন থাকলে তো আমি দম আটকে মরে যাব। কেমন ওষুধ ওষুধ গন্ধ, আর এত বড় ঘর কেমন গিলতে আসে। মনে হয় সারা হাসপাতাল জুড়ে শুধু জিন পরীরা ঘুরে বেড়ায়। তুই এখনই সে গিয়ে রয়ে গেলি, তাই না? তুমি এতদিন শহরে রেখেও তোকে মানুষ করতে পারলো না। তা তুমি কই এখন আসছে না? তা ওর ওই ফারজানা ম্যাডাম কি ওকে এখন আটকে রেখেছে নাকি? আরে না না, ও তো বললো একবার ছুটির পর আর্মি হাসপাতালে যাবে। কবে ভর্তি হতে হবে সেটা জানার জন্য বোধহয় ওখানে গিয়েছে। দেখ কি খবর নিয়ে আসে, যত তাড়াতাড়ি হয়ে যায় ততটাই মঙ্গল। আরে কুলমিয়া, কি ব্যাপার দেরি হলো? হাসপাতালে গিয়েছিলে? হ্যাঁ, ডাক্তার প্যাট্রিক দেখা করতে বলেছে। কি বললো? অপারেশন কবে? না, এখনো কিছু বলেনি, তবে কথা শুনে মনে হলো এক্ষুনি হচ্ছে না, সময় লাগবে। সময় লাগে কেন? বলছি একটু দম নিতে দাও, অতটা পথ ঘুরে আসছি। দিনকাল দিন দিন খুব খারাপ হয়ে যাচ্ছে ভাইজান। এই তো একদল মানুষ পল্টন বাজারের কাছে পিকেটিং করছিল, মিটিং মিছিল এসব করছিল, হঠাৎ পুলিশ এসে গেল। তারপর সে কি গন্ডগোল, গাড়ি ঘোড়া সব বন্ধ। কোনো রকমে ঘুর পথে ফিরলাম। ওই লোকগুলো যে এসব করে কি আনন্দ পায়। তোমার মতো ছাবসা মানুষ এটা বুঝবে না কুলমিয়া। এই যে তুমি তোমার বিবি বাচ্চাকে খুশি রাখার জন্য যে ছোটাছুটিটা করছো না, ঠিক তেমনি ওরা দেশের মানুষকে, দেশটাকে ভালো রাখার জন্য লাঠি খাচ্ছে, গুলি খাচ্ছে। জায়গায় বাদ দাও তো, ডাক্তার কি বললো? বললো ছেলের আরো কিসব জন্য পরীক্ষা টরীক্ষা হবে, অপারেশন করবো বললেই তো আর করা যায় না। এসব তো আর হেকিমি বা হাতুড়ি শাস্ত্র নয়, একেবারে বিলিতি শাস্ত্র। ফারজানা ম্যাডাম বলছিলেন যদি পরীক্ষার পর বোঝা যায় যে অপারেশন করা যাবে তবেই হবে, নয়তো ওষুধ খাওয়াতে হবে। শরীর সুস্থ হলে তারপর অপারেশন। তার মানে আরো কিছুটা সময় লাগবে। কতদিন? সেটাও পরীক্ষার ফলের উপর নির্ভর করছে। মনে হচ্ছে অন্তরাকে আরো কিছুদিন ঢাকায় থাকতে হতে পারে। আচ্ছা অন্তরা, একটু পানি খাওয়া না?
জীবনে অনেক ছোট মনে মেয়ে মানুষ দেখেছি, কিন্তু তোমার মতো মেয়ে মানুষ দেখিনি। বলতে পারো তুমি আর কতটা নিচে নামতে পারো? আমি যেই কথাটা বলি না কেন তুমি তার উল্টো মানে করো। আমি তো তোমার দুই চোখের বিষ। আচ্ছা, তোমাকে কে তাবিজ করেছে বলো তো? ওসব টুকটাক তোমার পরিবারেই হয়। তোমার ব্যবহারের জন্যই আপনা আপনি নজরে বিষ নেমে আসে। আমি কোন কথাটা খারাপ বলেছি? সুবিমল পুলিশের শত্রু, তুমি তাকে না মারলে অন্য কেউ মেরে ফেলবে, হয়তো ইনামটাও পেয়ে যাবে, আবার প্রমোশনটাও হয়ে যাবে। টাকা পয়সা, এনাম, প্রমোশন এগুলোই জীবনে সব হয়ে গেল, আর কোনো কিছু জীবনে মূল্য নেই। একবার ভেবেছো সোমনাথ চাচার সামনে গিয়ে কিভাবে দাঁড়াবো, আব্বার চোখে চোখ তুলে কিভাবে কথা বলবো? তোমার তো গ্রামের সাথে সমস্ত সম্পর্ক চুকে গেছে, তাহলে গ্রামটুকু চাচা কি ভাবলো না ভাবলো তাতে কি আসে যায়? না, সম্পর্ক চোখে যায়নি। আমার আব্বা আম্মার সঙ্গে যেমন আমার রক্তের টান, নারীর টান, ঠিক তেমনি এই গায়ের সঙ্গে আমার মনের যোগ। শত টানাটানি করলেও এই টান কখনো ছিঁড়ে ফেলা যাবে না। তুমি যে কখন কি বলো কি ভাবো কিছুই বুঝতে পারি না। একসময় ভাবতাম গ্রামের সাথে তোমার সমস্ত সম্পর্ক চুকে গেছে, কিন্তু এখন মনে হচ্ছে গ্রামেই তোমার যত টান। তোমার এত কিছু বোঝার দরকার কি? তোমার ওই মোটা মাথায় এত কিছু না বুঝলেও চলবে। আমি সেদিনের কথাটা কিভাবে ভুলবো, যেদিন তোমার আব্বা আমাকে চরমভাবে অপমান করেছিল। আর তুমি ভুলে গেছো আমার আব্বুর সঙ্গে তুমি কি ব্যবহারটা করেছিলে? আমি আমার ন্যায্য পাওনাটুকু বুঝে নিলে তাকে স্বার্থপরতা বলা হয় বুঝি? হ্যাঁ, চমৎকার আপনাদের বিচার। বাবুর আমার বুকের পাঁজর ছিল। আমি নিজে তাকে বিয়ে দিয়ে ছোট বউকে ঘরে এনেছিলাম। বাবুরও কোনোদিন তার বড় ভাবি আর বউকে আলাদা করে দেখেনি, কেউ কোনোদিন বলতে পারে না। আর আজকে তুমি তাকে গরম দেবো বলছো? অর্থের এত অঙ্কর তোমার? আমি যা বলেছি সত্যি বলেছি, এর জন্য আমার কোনো অনুশোচনা নেই। আমার স্বামীটা খেয়ে পড়ে আবার আমাকে কথা শুনবে, তা তো হবে না। ফের যদি আমার পিছনে লাগতে আসে তাহলে এর উপযুক্ত জবাব পাবে। এর জন্য যদি কোনো অশান্তি হয় তবে হোক। দেখো মা, তোমার ব্যবহারে যদি কোনো বিনয় বা সহনশীলতা না থাকে তাহলে তো তারা বলবেই। তোমার যদি কোনো অভিযোগ থাকে আমাকে বলো। তোমার ওই বুড়ো ছেলে যদি প্রতিকার না করে তখন তোমার যা ইচ্ছে তাই করো। আমি আপনার জন্য অপেক্ষা করতে পারবো না। আর আপনি যে কোন দিক থেকে কথা বলবেন তা তো বুঝতেই পেরেছি। মেয়ে মানুষ মেয়ে মানুষের মতো থাকলেই হয়, তাতে অশান্তি হয় না। প্রয়োজন পড়লে আমি 1000 বার গ্রামে যাব, তোমার যদি না পোষায় তুমি যাবে না। আচ্ছা, তোমাকে যে বলেছিলাম পাশের কোয়ার্টারের ভাবির কাছ থেকে বিরিয়ানি রান্না শিখতে, শিখেছিলে? না, ওই কাজ আমার দ্বারা হবে না, বড় ঝক্কি ঝামেলার কাজ। পানি গরম করো, জাফরান ভিজাও, বাদাম বাটো, ধিমে আঁচে বসাও, কাঠকলার আগুন দাও। এত কাঠ খড় পুড়িয়ে কি লাভ বলো তো? না ঘি ভাত হবে। এতই যদি খাবার ইচ্ছা থাকে তাহলে ইসমাইলের দোকান থেকে কিনে আনলেই তো পারো। এর জন্যই বলি অশিক্ষিত কুড়ুমি মানুষ। ঘরের বউ নিজ হাতে রান্না করে স্বামী বাচ্চাদের খাওয়াবে, সেখানে তার আনন্দ। আর তুমি তুমি কিনা এত করে, ছি! আমার শত্রু যেন তোমার মতো বউ না জোটে। আমি বলছিলাম তোমাকে আরেকটা কাজ করতে হবে। আবার রাত জেগে ঘাপটি মেরে বসে থাকতে হবে, সে আমি পারবো না, আমাকে মাফ করতে হবে স্যার। আর ওই আমার বুকের ব্যামোটা বেড়েছে, কবরেজ বলেছে সন্ধ্যের মধ্যে শুয়ে পড়তে। সারা রাত জেগে থাকলে আমি নির্ঘাত মারা যাবো স্যার। ঠিক আছে, তুমি তাহলে যাও। তবে তোমাকে যদি দেশি মদের ঠেকে আবারও দেখি তাহলে কিন্তু সদরে চালান করে দেব, স্বদেশী বলে। তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি।